আজকের লেসনে আমরা দেখব যে আর্কিমিডিসের নীতি, প্লবতা, এই সমস্ত ব্যাপারগুলো। ঠিক আছে, তো আর্কিমিডিসের নীতি পড়ানোর আগে তোমাদের একটা গল্প তোমরা সবাই জানো যে আর্কিমিডিস যখন তার বাথরুমে স্নান করছিলেন, মানে তিনি যখন প্লবতা ব্যাপারটা যখন জানতো না মানুষ, ঠিক আছে, তখন উনি আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন, ওই জন্য আর্কিমিডিসের নীতি বলা হয় প্লবতাটাকে। তো উনি যখন বাথরুমে নিজের চৌবাচ্চায় স্নান করছিলেন, হঠাৎ করে উনি অনুভব করলেন যে তিনি খুব হালকা। ওনার যে শারীরিক যে ভার, তার থেকে উনি যখন জলে উনি স্নান করলেন, মানে পুরো শরীরটাকে যখন ডুবিয়ে দিলেন, তখন উনি দেখলেন খুব হালকা অনুভব করছেন। ঠিক আছে, তখনই উনি মনে করলেন যে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, যেটা মানে এই যে জলের মধ্যে উনি ডুবে আছেন, মানে জলটাও উপরের দিকে একটা লম্বভাবে একটা বল ক্রিয়া করছে, যার জন্য উনি নিজের ওজনটা হালকা অনুভব করলেন। তখনই উনি ইউরেকা ইউরেকা বলে তারপরে উনি সেই স্নানঘর থেকে বেরিয়ে এসেছিলেন। যা হোক, এটা কতটা সত্যি মিথ্যা সেটা এখন গল্প কথা, কিন্তু আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে যে প্লবতা জিনিসটা কি। ঠিক আছে, তো প্রথমে লিখলাম প্লবতা। ঠিক আছে, প্লবতা জিনিসটা কি? প্লবতা হচ্ছে যে কোনো একটা, এটা লিকুইডের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে দুটোভাবেই আমরা বলা যায় আর কি, যে কোনো একটা স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে যদি আমরা আংশিকভাবে, মানে কিছুটা বা পূর্ণভাবে, মানে সম্পূর্ণ যদি আমরা ডুবিয়ে দিই বা নিমজ্জিত করে দিই, তাহলে তরল বা গ্যাস উভয়ই সে বস্তুটার ওপর উপরের দিকে একটা বল প্রয়োগ করে। এই যে উপরের দিকে বল প্রয়োগ করছে, এটা কি বলা হচ্ছে? প্লবতা। তাহলে এটা আমরা একটু লিখে দেখাই যে স্থির তরল তরল বা গ্যাসে কোনো বস্তুকে কোনো বস্তুকে কি কোনো বস্তুকে আংশিক আংশিক বা সম্পূর্ণরূপে বা ভাবে নিমজ্জিত, মানে ডোবানো আর কি, নিমজ্জিত মানে ডোবানো, নিমজ্জিত করলে কি হয়? ওই তরল বা গ্যাস বস্তুটার উপর, মানে ওই বস্তুটির উপর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল, মানে উপরের দিকে যে বল ক্রিয়া করে, লম্বভাবে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। ঠিক আছে, মানে প্লবতা মানে কি? ওই বলটা, ঠিক আছে, ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ করছে সেটাকে প্লবতা বলে। ঠিক আছে, এবার প্লবতা কি জিনিস? যেমন ধরো আমরা ওই বললাম যে আমরা ধরো পুকুরে যখন সাঁতার কাটি, তার থেকে আমরা যখন সমুদ্রে যখন স্নান করতে যাই, তখন আমাদের অনেক হালকা মনে হয়। কেন? কারণ সমুদ্রের জলের মধ্যে লবণ থাকে, তার ঘনত্ব অনেক বেশি হয়, যার জন্য উপর দিকে যে বলটা সেটা অনেক বেশি প্রয়োগ করে, যার জন্য সমুদ্রে সাঁতার কাটা অনেক সুবিধা। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার আছে। তারপরে ধরো কোনো একটা ফুটবল, ঠিক আছে, একটা ফুটবলকে ধরো আমরা যখন জলে ডোবানোর চেষ্টা করি, তখন ফুটবলটা জলে ডুবতে চায় না, তাই তো, খুব প্রেসার দিয়ে জলের মধ্যে ডোবাতে হয়। কেন না? সেই জলটা ফুটবলের ওপরে একটা বল প্রয়োগ করে, যার জন্য ফুটবলটা উপরের দিকে উঠে আসতে চায়। ঠিক আছে, এবার আমরা দেখব যে আর্কিমিডিসের নীতিটা কি। এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, আমি তার স্টেটমেন্টটা প্রথমে একটু দেখি যে কি একই জিনিস, মানে প্লবতাটা কি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে আর কি, যে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুকে যদি নিমজ্জিত করা হয় বা ডোবানো হয়, তাহলে বস্তুটার একটা ওজনে হ্রাস হয়, মানে বস্তুটা মনে হয় যেন হালকা লাগছে এরকম। এবং এই যতটা হ্রাস মনে হচ্ছে বা যতটা তার ওজনটা হালকা মনে হচ্ছে, সেটা সেই বস্তুটা দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। এবারে আমি লিখে দেখাচ্ছি একটু যে আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, আর্কিমিডিসের নীতি এটা আমরা লিখে দেখাচ্ছি। কি বলছে? যে স্থির তরল বা গ্যাসেও এটা ধরতে হবে, আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, মানে মনে হয় যেন কিছুটা ওজন হালকা হয়ে গেছে, আপাত হ্রাস হয়। ঠিক আছে, এবং এই যে হ্রাস
কি বস্তু দ্বারা অপসারিত, মানে সেটুকু যেটুকু জল সে অপসারণ করছে, ঠিক আছে, অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিমিডিসের, মানে আমরা প্রবলতাটা আগে জানলাম, এটা হচ্ছে আর্কিমিডিসের স্টেটমেন্ট। এবার ধরো যে এখানে আর কিছু বোঝানো কিছু নেই, ব্যাপারটা তোমরা সবই জানো। জাহাজ জলে কেন ভাসছে, একটা ধরো লোহার বল সেটা জলে কেন ডুবে যাচ্ছে, সে সমস্ত ব্যাপারগুলো জানো। কেন একটা কড়াই কেন ভাসছে, ঠিক আছে, লোহার বলটা কেন ডুবে যাচ্ছে, কারণ সে লোহার বল যেটুকু জল অপসারণ করছে সেটা তার মানে ওজনের থেকে কম হয়ে যাচ্ছে, মানে লোহার বলটার ওজন বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য নিচের দিকে ডুবে যাচ্ছে। এবার দেখবো যে ভাসনের বা নিমজ্জনের, মানে ভাসন মানে সেটা কখন ডুববে বা কখন ভাসবে, তার শর্তগুলো কি কি। খুবই সিম্পল, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যে আমি দেখাচ্ছি ভাসন ও নিমজ্জনের শর্ত। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, ধরো আমি দেখলাম কি যে কোনো একটা বস্তু, ধরো ক্যালকুলেশন আকারে দেখাচ্ছি, গাণিতিক আকারে, যে কোনো বস্তুর ওজন ধরো আমরা W1 ধরলাম, ঠিক আছে, এটা ধরলাম। আর ধরো প্রবাহিতে, সেটা তরল বা গ্যাস দুটোই হতে পারে, ঠিক আছে, প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় প্লবতা, সেটা আমরা কত ধরলাম, ধরো এটা W2 ধরলাম। ঠিক আছে, এবারে দেখো বস্তুটার যে ওজন মানে W1 সেটা লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে, আর W2 যেটা সেটা উল্লম্বভাবে সেটা কি করবে, ওপরের দিকে ক্রিয়া করবে। তাহলে ধরো আমরা 1 নম্বর যেটা শর্ত সেটা কি, যে ধরো নিমজ্জনের শর্ত, মানে কখন সে বস্তুটা ডুবে যাবে। ঠিক আছে, নিমজ্জনের শর্ত কখন হবে, নিমজ্জনের শর্ত মানে কখন বস্তুটা ডুবে যাবে। বস্তুটা কখন ডুবে যাবে, যখন এই যে তার বস্তুটার নিজস্ব ওজন সেটা যখন সেই বস্তুটা দ্বারা অপসারিত তরলে ওজনের থেকে যখন বেশি হবে, মানে কখন হবে, W1টা যখন W2 এর থেকে বড় হবে, এই কন্ডিশনটা যদি হয় তাহলে কিন্তু সেই বস্তুটা নিচের দিকে মানে ডুবে যাবে আর কি, মানে সম্পূর্ণভাবে ডুবে যাবে। এটাকে আমরা যদি মানে লিখি আর কি, যে বস্তুর ওজন কি হবে, তার সমায়তন মানে প্রবাহী ওজনের থেকে বেশি হবে। বস্তুর ওজন যখন তার সমায়তন প্রবাহীর ওজনের চেয়ে বেশি হবে। তাই তো, এটাই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা হলে তখন বস্তুটা নিচের দিকে ডুবে যাবে, মানে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যাবে। সেকেন্ডটা কি, যে বস্তুটা ভাসবে কিন্তু ডুবন্ত অবস্থাতে ভাসবে, মানে সেটা উপরের দিকে কিন্তু তরলের উপরে উঠে কিন্তু ভাসবে না। ঠিক আছে, যে জিনিসটা কি, যে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন। কন্ডিশনটা হচ্ছে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন। এটা কখন হবে, যখন বস্তুটার ওজন W1 এবং সে যে পরিমাণ লিকুইড বা ফ্লুইড, যে কোনো তরল বা গ্যাস ধর অপসারিত করছে, তার সঙ্গে যখন সমান হবে, অর্থাৎ W1 সমান যখন W2 হবে, তখন এই কন্ডিশন যদি হয় তখন কি হবে, সেই বস্তুটা ভাসবে। ঠিক আছে, সেই বস্তুটা কিন্তু ভাসবে, কিন্তু কি অবস্থায় ভাসবে, ডুবন্ত অবস্থাতে ভাসবে। তাহলে এখানে যদি আমরা লিখি স্টেটমেন্টটা, যে কি বস্তুর ওজন তার সমপরিমাণ প্রবাহীর ওজনের সমান। এই কন্ডিশন যখন হবে তখন সে নিমজ্জিত অবস্থায় ভাসবে কিন্তু ডুবন্ত অবস্থাতে ভাসবে। ঠিক আছে, আর 3 নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে কি, যে
তরলের উপরে ভাসবে, মানে সেটা একবারে তরলের উপরে ভাসবে। ঠিক আছে, ধরো একটা ফুটবলকে আমি ডুবিয়ে ছেড়ে দিলাম, সে ফুটবলটা তরলের উপরে ভাসবে, এই অবস্থাটা যদি হয়, ঠিক আছে, যে তরলের উপর ভাসনের শর্ত। ঠিক আছে, এটা কোন কন্ডিশনে হবে? যখন দেখা যাবে এই যে W1 এর ওজনটা এর যে পরিমাণ তরল বা লিকুইড বা ফ্লুইড অপসারণ করছে, সে তার ওজনটা যখন বেশি হয়ে যাবে। ঠিক আছে, তখন এই কন্ডিশনটা যদি হয়, এই কন্ডিশন মানে কি, যে বস্তুর ওজন তার সমপরিমাণ প্রবাহীর ওজনের চেয়ে কম হয়। এই কন্ডিশনটা যখনই হবে তখনই কিন্তু সেই বস্তুটা জলের, মানে সেই তরলের উপরে, লিকুইডের উপরে ভাসবে। ঠিক আছে, এটা কিন্তু আসে যে ভাসন বা নিমজ্জনের শর্তগুলো কী কী লেখো, তখন তোমরা কিন্তু এইভাবে শুধু লিখলে হবে না, তখন কিন্তু তোমাকে একদম পুরো ক্যালকুলেশন করে দেখাতে হবে। যে ধরলাম যে বস্তুর ওজন হচ্ছে W1, ঠিক আছে, প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় প্লবতা মানে উপরের দিকে ক্রিয়া করছে, সেটা হচ্ছে W2। ঠিক আছে, এবার ধরো প্রথমে যে নিমজ্জনের শর্ত, মানে ডুববে, তার শর্তটা কি? পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, মানে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসবে, তার কন্ডিশনটা কি? আর একটা হচ্ছে তরলের উপরে ভাসনের শর্ত, মানে সেই লিকুইডের উপরে ভাসবে, তার শর্তটা কি? এরপর আমরা দেখব ঘনত্ব বা ডেনসিটি কী জিনিস। ডেনসিটির সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর একক আয়তনের ভর, সেটা হচ্ছে বস্তুটার ঘনত্ব। এবারে নির্দিষ্ট উষ্ণতা কেন বলছে? কারণ লিকুইড বা ধরো গ্যাসের কি হয়, বিভিন্ন ডিফারেন্ট টেম্পারেচারে তাদের সংকোচন বা প্রসারণ ঘটে, যার জন্য কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কি, যে সেই বস্তুর একক আয়তনের ভর, সেটা হচ্ছে বস্তুটার ঘনত্ব। আমি একটু স্টেটমেন্টটা লিখছি, যে ঘনত্ব তোমাদের বুঝতে সুবিধা হবে কি, যে নির্দিষ্ট উষ্ণতায় কি, কোনো বস্তুর একক আয়তনের ভর হলো ওই উষ্ণতা, সেটা কিন্তু উল্লেখ করতে হবে যে সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই যে ঘনত্বটা, কোনো একটা লিকুইডের ঘনত্ব প্রকাশ করলে কী হয়, সেখানে টেম্পারেচারটাকে ওই জন্য উল্লেখ করতে হয়, হলো ওই উষ্ণতায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে উষ্ণতা জিনিসটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখানে এটা উল্লেখ করতে হবে, ওই উষ্ণতায় বস্তুর ঘনত্ব। ঠিক আছে, তাহলে দেখো, কোনো একটা বস্তু ঘনত্বকে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ঘনত্ব আমরা ডি দিয়ে যদি প্রকাশ করা হয়, তার মানেটা কি, ধরো ভি আয়তন যদি করা হয় এবং সেই বস্তুর ভর যদি এম ধরা হয়, তাহলে কি হবে, এম বাই ভি। তাহলে এম হচ্ছে কি, বস্তুটির ভর, আর ভি হচ্ছে ওই টেম্পারেচারে, ঠিক আছে, মানে নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু উল্লেখ করতে হবে, নির্দিষ্ট উষ্ণতায় বস্তুটির আয়তন। ঠিক আছে, হলো। তাহলে এইটা হচ্ছে আমরা এইভাবে গাণিতিকভাবে আমরা প্রকাশ করতে পারি। যখন ঘনত্বের সংজ্ঞা চাইবে তখন কিন্তু এটাকে উল্লেখ করতে হবে, শুধুমাত্র এই নির্দিষ্ট উষ্ণতা কোনো বস্তুর একক আয়তনের ভরই হলো ঘনত্ব। এটা করার পরে তোমাদেরকে বলে দিতে হবে যে অর্থাৎ ঘনত্বকে যদি আমরা ডি ধরি এবং সেই বস্তুটার ভর বা ওজন যদি এম ধরা হয় এবং কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় বস্তুটির আয়তন যদি ভি ধরা হয়, মানে ভি পরিমাণ এই আয়তনে যদি বস্তুটির ভর, মানে এম ভরের বস্তুটা থাকে, তাহলে একক আয়তন মানে এম বাই ভি যদি করা হয়, তাহলে সেটাই হচ্ছে সেই টেম্পারেচারে সেই বস্তুটার ঘনত্ব। ঠিক আছে, এবারে ধরো যদি আপেক্ষিক গুরুত্ব খুবই আসে, দেখবে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি, এবার একটু দেখছি। ঠিক আছে, লিখছি, ধরো আপেক্ষিক, এইগুলো বোঝানোর কিছু নেই, এগুলো হচ্ছে তোমাদের একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, যেখানে ক্যালকুলেশনের ব্যাপার থাকবে, যেখানে বোঝানোর ব্যাপার থাকবে, সেই জায়গাগুলো আরও ডিটেলসে জানাবো। এগুলো আমি পড়াচ্ছি মোটামুটি, তোমরা একটু বই টই দেখে আর একটু ডিটেলসে জেনে নিও। আপেক্ষিক গুরুত্ব কী জিনিস, এগুলো কিন্তু আসছে পরীক্ষাতে। ঠিক আছে, যে ধরো আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি, যে সেই পদার্থের কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে সেই পদার্থের ঘনত্ব, তার সঙ্গে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব,
এই যে দুটো রেশিও, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এটাকে যদি আমরা লিখি তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান আমি লিখে দিচ্ছি যে কি বললাম, যে পদার্থের কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় পদার্থের ঘনত্ব, তার সাথে আমরা তুলনা করব কি, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আপেক্ষিক গুরুত্ব, দেখো এটা হচ্ছে ঘনত্ব, এটা একটা ঘনত্ব, এটা দুটো ঘনত্ব কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে কি আপেক্ষিক গুরুত্ব কিন্তু একটা মাত্রাহীন রাশি, এটাও কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আসে যে একটা মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এবার ধরো এই যে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব দেখা হলো, এই দুটোর মধ্যে যদি পার্থক্য বলা হয়, যে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে 3টি বা 2টি পার্থক্য লেখো, তাহলে কী কী লিখবে? ধরো 1 নম্বর, প্রথমে যেটা ডেফিনেশন সেটা দিয়ে দিলে, যে কোনো পথের একক আয়তনে ভরকে বলা হচ্ছে ঘনত্ব, আর আপেক্ষিক গুরুত্বটা কি, সেই বস্তুটার ভর আর মানে সেই বস্তুটার ঘনত্ব বা ভর আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা জলের যেটা ভর অনুপাত, সেটা হচ্ছে, আমি যদি একটু লিখি যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি বলে? ঘনত্ব বলে। ঠিক আছে, আর 1 নম্বর আপেক্ষিক গুরুত্ব কি জিনিস, যে কোনো বস্তুর ভর ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন, দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু সম আয়তন কিন্তু, ঠিক আছে, সম আয়তন এটা জানতে হবে। সম আয়তন জলের ভরের অনুপাত, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আরেকটা কি বললাম, আগেই বলেছি যে ঘনত্বের কিন্তু একটা একক আছে। ঠিক আছে, মানে মাস বাই তার ভলিউম। ঠিক আছে, তাহলে ঘনত্বের একক আমরা কি দেখি, যে কোনো একটা ধরো যদি সিএস পদ্ধতি দিলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তার ঘনত্বের একটা একক আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্বে কোনো একক নেই। ঠিক আছে, তাহলে ঘনত্বের একক আছে, এর একটা পার্থক্য হয়ে গেল, কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, হয়ে গেল। আর কি, আর একটা 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি, যে পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে এর মান আলাদা, মানে ঘনত্বের মান বিভিন্ন রকম হতে পারে, কিন্তু পরিমাপের যে কোনো আপেক্ষিক মান একই। ঠিক আছে, আর একটা ধরো এটা লিখতে পারি যে এটা আমি ধরো লিখলাম বা তোমরা লিখতে পারো, আর একটা কী জিনিস, যে এর ডাইমেনশন যদি উল্লেখ করি। ঠিক আছে, ডাইমেনশন কি, ঘনত্বের ডাইমেনশন, ঘনত্বের মাত্রা কি, কত, এম এল টু দি পাওয়ার -3। এল টু দি পাওয়ার -3 কীভাবে আসছে, এম বাই এল কিউব, তাই তো, এলটা উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। এটা কিন্তু দেখো আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো মাত্রা নেই, তাই তো, মাত্রাহীন একটা রাশি। ওকে, এই 3টে পার্থক্য তোমরা দিয়ে দেবে। ঠিক আছে।